তাপসদা, আজকে 24 ঘন্টার মধ্যে নওশাদের জামিন হলো এবং জামিনের পরে যে জায়গাটা আমরা বক্তব্যে শুনতে পেলাম সেটাও আপনাকে একবার শোনাই, তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর পরবর্তী দিকদর্শন ঠিক কোন জায়গাটায়। আজকে জামিনের পর ব্যাংশাল কোর্ট থেকে জামিন হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। জামিনের পর বেরিয়ে কি বলেছেন নওশাদ, খুব ইম্পর্টেন্ট জায়গাটা শুনুন। বিচারপতি আমাদেরকে জামিন দিয়েছে, এইভাবে অনৈতিকভাবে আটকাতে পারবে না আমাদের আন্দোলনকে। আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধর্ণামঞ্চ, সেটাতেও রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন দিচ্ছি। পারমিশন তো আমরা চাইনি, আমাদেরকে আটকেছে, তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল খাটিয়ে আমাদের আন্দোলনকে আটকাতে পারবে না। আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধর্ণামঞ্চ করব, আমরা ধর্ণামঞ্চে বসবো, আমাদের অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন করব। সিভিল ড্রেসে ছিলেন, ওনার নেম প্লেট কিছু ছিল না, তবে আমি একটা কথা বলবো, আমি ক্যালকাটা পুলিশের উদ্দেশ্যে বলবো, সিপি স্যারের উদ্দেশ্যে, এরপর থেকে যদি আমার অন্তত কাছে সিভিল ড্রেসের কেসে কেউ যদি আমাকে টানাটানি করে, আমার সিকিউরিটিরা বুঝিয়ে দেবে তাকে মজা। আপনি আপনার নেম প্লেট দিয়ে পাঠাবেন, যে আমি আইন ভঙ্গ করি, আইনের আমাকে দরকার অ্যারেস্ট করবেন। এই সিভিল ড্রেসে পাঠানো এটা নোংরামি হচ্ছে। যখন আমি সিভিল ড্রেসে আমাদের কেউ গুন্ডা বলে যদি দুটো গালে চড় দিয়ে দেয়, কোর্টকে কি বলবে? পুলিশকে গালে চড় মেরেছে। পুলিশ না গুন্ডা আমরা বুঝবো কি করে? যেভাবে আমাকে আক্রমণ করলো, ঘুষি মারলো, এটা মেনে নেওয়া যায় না। এটা একেবারে বাস্তব তাপসদা, যে সিভিল ড্রেসে যদি কেউ আসে তাকে আইডেন্টিফাই করাটা খুব অসুবিধে হয়। নওশাদ সেখানে বলছেন আগামী দিনে যদি এরকম হয় সিপি স্যারের উদ্দেশ্যে, স্যার বলে মন্তব্য করে বলছেন যে এই ব্যবস্থা নিতে। প্রশ্ন হচ্ছে এটা যে এই ওয়াক অফ আন্দোলন, ওয়াক অফের বিরুদ্ধে আজকে স্টুডিওতে থাকা আপনি, সুস্মিতাদি, সঙ্গে রাজ্যের শাসক দল বৈষ্ণবদা আমাদের সঙ্গে মনে হয় রয়েছেন, আমি বৈষ্ণবদাকে পরিচয় করে দেবো, বৈষ্ণব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বৈষ্ণব দ্বারা প্রত্যেকেই অবস্থান এক, কিন্তু সেখানে রাজ্যের রাজপথে নামলে এইভাবে মানে যেভাবে আমরা দেখলাম গ্রেপ্তারি বা হেনস্থা, এমনকি কিল ঘুষি মারা হয়েছে বলে বিধায়ক অভিযোগ করছেন, নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন, এটা কেন হচ্ছে? বিষয়টা শুনুন, কালকে সারাক্ষণই আমি ওখানে ছিলাম। আন্দোলনটা শুধু ওয়াকআপ নিয়ে ছিল না, হয়তো কিছু বিভিন্ন সংগঠনগুলো একত্রিত হয়ে, এটাই আইএসএফের একক প্রোগ্রাম কালকে ছিল না। বিভিন্ন সংগঠন তারা মিলিতভাবে ডাক দিয়েছিল ওয়াকআপ সংশোধনী আইন বাতিলের দাবিতে। এবং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মাটিতে ওবিসি নিয়ে যে খেলা চলছে, এবং এসসি এসটি, ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিল, এবং এসআইআর নিয়ে যে হয়রানি করা হচ্ছে মানুষকে, এবং 100 দিনের কাজ চালু, হাইকোর্ট বলা সত্ত্বেও চালু হচ্ছে না, এই সমস্ত দাবিকে সামনে রেখে কালকে ধর্ণা মঞ্চ তারা একটা করবেন বলে ঠিক করেছিলেন। আমি সারাক্ষণই ওখানে উপস্থিত নওশাদ সিদ্দিকীর সাথে, আমার পার্টির চেয়ারম্যান, আমি যেহেতু রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, আমার নৈতিক দায়িত্ব থেকে থাকে চেয়ারম্যানের সাথে থাকার। সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করেছি যে প্রথম থেকেই আমরা কিন্তু একটা মিছিল যাচ্ছে ওখানে, সেই মিছিলে হেঁটে যাবে, মিছিল করার অধিকার সবার আছে, এটা কনস্টিটিউশনাল রাইট। আমি তো ওখানে বিক্ষোভ করতে যাচ্ছি না, আমি তো রাস্তা অবরোধ করতে যাচ্ছি না, স্পষ্টভাবে নওশাদ সিদ্দিকী বলছে, বা ওখানে বোম পিস্তল নিয়েও কিন্তু কেউ যায়নি। তাপসদা, এখানে একটা জায়গা আমি বলবো, এক হচ্ছে আপনাদের অবস্থান শান্তিপূর্ণ ছিল, এটা নওশাদ সিদ্দিকীও বলেছেন। শান্তিপূর্ণ মানে কি? না, একেবারে শান্তিপূর্ণ ছিল, কিন্তু আপনারা কলকাতা পুলিশের পারমিশনও কিন্তু কালকে নেননি। বিষয়টা হচ্ছে মিছিল করতে গেলে, মিছিলে জমায়েত করতে গেলে কলকাতা পুলিশকে ইন্টিমেশন দেওয়া হয়, এবং ইন্টিমেশন দিয়ে যাওয়া হয়েছে। আপনি কি বলতে পারবেন শাসক দলের কেউ কোনো ইন্টিমেশন নিয়ে মিছিল মিটিং করেন? মমতা ব্যানার্জি 21শে জুলাই যে করেন বা সব কিছু করেন, তারা কতটুকু কী পারমিশন নেন? কার পারমিশনের ধার ধারেন ওনারা? তাহলে আমরা বিরোধী শক্তি, ওখানে যদি না বিজেপি করতেন, দেখতেন পারমিশন পেয়ে যেত, একটা চিঠি দিলে বিজেপি পারমিশন পেয়ে যেত। আর পুরো আন্দোলনটাই কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করতে যাচ্ছিলাম, তাহলে সেখানে মমতা ব্যানার্জি পারমিশনটা দিলেন না কেন? এখানে পরিষ্কার প্রশ্ন। আচ্ছা বলুন তো, নওশাদ সিদ্দিকী তার সম্প্রদায়, তিনি একটা ধর্মীয়ভাবে বিশ্বাস করে, ধর্ম মানে কি ধারণ করা, যে খুশিকেও ধারণ করতে পারবে, সেই ধর্ম নিয়ে রাজনীতিটা কিন্তু তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে আমদানি করেছেন, আইএসএফ কিন্তু আমদানি করেননি। কিন্তু নওশাদ সিদ্দিকী একটা ধর্ম করেন, আমি একটা ধর্ম করি, এটা ঘটনা, আমারও একটা নিজস্ব ধর্ম থাকে, সেটা একেবারেই একান্ত ব্যক্তিত্ব। তা আমার যদি দেপত্য সম্পত্তি কালকে লুট হয়ে যায়, আমি প্রতিবাদ করতে পারবো না? তাহলে আজকে ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবঙ্গের মাটিতে যারা, তাদের কবরস্থান লুট হয়ে যাবে, তারা প্রতিবাদ করতে পারবে না? তাহলে মমতা ব্যানার্জি যেটা বলে দিলেন, তাপসদা চেয়ারম্যান হয়ে, ভাইস প্রেসিডেন্ট হয়ে যা প্রশ্ন আমারও একদম প্রথমে তাই ছিল, করতে পারবেন না? যে রাজ্যের অবস্থান এবং আইএসএফ এর আন্দোলনের যে মোটো একই থাকলো, কিন্তু তবুও তাহলে আইএসএফ কে কেন আটকালো? এটাই তো মমতা ব্যানার্জি আজকে কাকে আটকাচ্ছে না বলুন তো? মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন কি আন্দোলন হবে,
মমতা ব্যানার্জি জানেন, এই 2021 সালে আইএসএফ গঠনের পরেই তিনি সবার আগে প্রস্তাব দিয়েছিলেন যে ভাই 10টা সিট দিচ্ছি তোমাদেরকে, তোমরা সব আইএসএফ ঝান্ডা ফান্ডা গুটিয়ে দাও, তৃণমূলের পতাকায় লড়ো। সেটা আইএসএফ মেনে নেয়নি। তাই পীরজাদা তো আব্বাস সিদ্দিকী আমাদের যে প্রতিষ্ঠাতা করেছিলেন আইএসএফ, তিনি সেটাকে বামেদের সঙ্গে আপনাদের ওই গঠবন্ধন কি এখন চক্ষুশূল হয়েছিল তৃণমূলের? না, অবশ্যই সেটা হতে পারে। বিষয় হচ্ছে আসলে এটা ঘটনা শুনে রাখুন, আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে আরএসএসকে খুশি করতে হবে। ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল যে দলটা নিজে চলে না, যে চালায়, সেটা হচ্ছে আরএসএস, সেটা হচ্ছে বিজেপি, যে কেন্দ্রে ক্ষমতায় আছে। আর আজকে সে বিজেপিকে খুশি করতে না পারলে মমতা ব্যানার্জিকে এই রাজ্যে সরকারে থাকতে পারবে না। তাই আইএসএফের নওশাদ সিদ্দিকীকে আটকাও, বামেদের আন্দোলনকে আটকাও, কংগ্রেসের আন্দোলনকে আটকাও, অর্থাৎ তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তি আছে তাদেরকে পশ্চিমবঙ্গের মাটিতে কোনোভাবে জায়গা দেওয়া যাবে না।